কক্সবাজারে নাজিরার টেক সমুদ্র পয়েন্টে বেসরকারি কার্গো বিমান বিধ্বস্ত, পাইলট নিহত, 2 জন নিখোঁজ। রাজধানীর যানজট নিরসনে নতুন নতুন প্রকল্পের প্রস্তাব জায়গার, গবেষণা নয় বিদ্যমান প্রকল্পগুলোর কাজ দ্রুত শুরু করার তাগিদ যোগাযোগ বিশেষজ্ঞদের। পাবলিক পরীক্ষায় এ+এর সংখ্যা বাড়লেও বাড়েনি শিক্ষার মান, বলছেন শিক্ষাবিদরা। প্রত্যাশার চাপে ব্যাহত হচ্ছে স্বাভাবিক মেধা বিকাশ। কেন্দ্রীয় শহীদ মিনারে চিত্রশিল্পী ও নির্মাতা খালিদ মাহমুদ মিঠুর মরদেহে সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা। গাছচাপায় অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে ক্ষোভ। এবং নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে টাইগারদের ওয়ার্ল্ড টি-20 মিশন। কন্ডিশন চ্যালেঞ্জিং হলেও অভিজ্ঞদের জ্বলে ওঠার অপেক্ষায় মাশরাফি। সময় সংবাদের সঙ্গে আছি সৌমিত্র শুভ্র। কক্সবাজারের নাজিরা টেক সমুদ্র পয়েন্টে বেসরকারি একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন এক পাইলট। এ ঘটনায় উদ্ধার করা অপর এক পাইলট হাসপাতালে চিকিৎসা থেকে সকাল 9:30টায় যশোরের উদ্দেশ্যে উড্ডয়ন করে বিমানটি। এর 10 মিনিট পর বিমানের যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বিমানবন্দরে ফিরে আসার চেষ্টা করেন পাইলট, কিন্তু নিয়ন্ত্রণে আনতে না পারায় বঙ্গোপসাগরের নাজিরা টেক পয়েন্টে বিমানটি বিধ্বস্ত হয়। এতে পাইলট সহ 4 জন নিখোঁজ হন। পরে স্থানীয় জেলেরা বিধ্বস্ত বিমান থেকে পাইলট সহ 2 জনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে এক পাইলটের মৃত্যু হয়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে বিমান বাহিনী, নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের একটি দল। আমার ওয়ার্ডের পশ্চিম পাশেই বঙ্গোপসাগরে ঘটনাটি ঘটেছে। ওখান থেকে আমরা মেসেজ পেয়েছি ওখানে একটি বিমান বিধ্বস্ত হয়েছে, বিমানটি সাগরে ভাসতেছে। তেমন অবস্থায় আমি প্রথমে সদর থানার ওসি মহোদয়কে খবর দিই এবং আমি ফায়ার ব্রিগেডের সাথে সাথে খবর দিই। আমি বিমানবন্দরের যিনি পিডি আছেন, পিডি মহোদয়কে খবর দিই উদ্ধার করার জন্য। 2 জন রোগী আনা হয়েছে, তার মধ্যে একজনকে মৃত অবস্থায় পেয়েছি আমরা, আরেকজনকে জরুরি চিকিৎসা দেওয়ার মাধ্যমে বর্তমানে আমাদের সার্জারি অন্তবিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। উনি স্পেশালাইজ চিকিৎসকদের আন্ডারে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন। দুর্ঘটনার বিস্তারিত জানতে আমরা কথা বলেছিলাম কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে। 9:45 সময় বিমানবন্দরের পাশে 1.5 কিলো সমুদ্রপাড়া নামে একটা জায়গা হেলিকপ্টার বিধ্বস্ত হয়। খবর পাওয়ার সাথে সাথে আমার অ্যাম্বুলেন্স গাড়ি, আমার প্রোটন গাড়ি এবং আমার সেকেন্ড কল জনবল এবং ভলেন্টিয়ার্স আমরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে আমরা স্থানীয় লোকজন, জেলে এবং অন্যান্য সংস্থা সবাই মিলে আমরা সেখান থেকে 2 জন জীবিত উদ্ধার করতে সক্ষম হই। এরপরে আমরা আমাদের অ্যাম্বুলেন্স এবং গাড়ি দিয়ে 2 জন ভিকটিমকে আমরা উদ্ধার করে তাদেরকে হাসপাতালে নিয়ে আসি। উদ্ধার কর্মী এবং ফায়ার ব্রিগেড সবাই ঘটনাস্থলে এসে কাজ শুরু করেছে এবং উদ্ধার তৎপরতা এখনো পর্যন্ত চলমান আছে। দীর্ঘদিনের সহকর্মী, শুভাকাঙ্ক্ষী, বন্ধু বান্ধব ও সাধারণ মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হলেন মরহুম চিত্রশিল্পী ও নির্মাতা খালিদ মাহমুদ মিঠু। সকালে শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয় তার মরদেহ। গুণিয়ে শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে শহীদ মিনারে। এ সময় সেখানে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ। শ্রদ্ধা জানাতে আসা সবার মাঝে ছিল বিষাদের ছায়া। প্রখ্যাত নির্মাতার বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ করেন তার সহকর্মীরা। ক্ষোভ প্রকাশ করে বলেন, নগর ব্যবস্থাপনায় অদক্ষতার কারণেই অকালে প্রাণ হারাতে হলো এই শিল্পীকে। শহীদ মিনারে 2 ঘন্টা রাখার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হবে তার মরদেহ। সেখানে 1 ঘন্টা রাখার পর বিশ্ববিদ্যালয়ের মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। গত 7ই মার্চ রিকশাযোগে বাসায় ফেরার পথে ধানমন্ডিতে গাছ চাপায় মারা যান জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই নির্মাতা। নিবেদন করা হলো। ফিল্ম সম্পর্কে তার ভীষণ ভালো একটা জানাশোনা আছে, যেটা তার কাজের মধ্যে দিয়েই পরিচয় পায়। দেশ যখন তার কাছ থেকে অনেক কিছু আশা করছিল, তার মধ্যে সেই সম্ভাবনা ছিল, সেই সময় হঠাৎ করে কাউকে কোনো সুযোগ না দিয়ে তাকে চলে যেতে হলো। এটা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। আমাদের জন্য এটা বিরাট একটা কথা বলে এটাকে বোঝাতে পারবো। অনেকে বলবেন এটা একটা দুর্ঘটনা,
কিন্তু যে কারণে দুর্ঘটনাগুলো সম্মিলিত সাংস্কৃতিক জোট সেই কারণগুলো সম্মিলিত কিন্তু সাংস্কৃতিক জোটের আমার মনে হয় সভাপতি গোলাম এই নগরে আমরা যারা বাস করি আরিফ তাদের একটু খতিয়ে দেখা দরকার। রাজধানীর ধানমন্ডিতে গাছ চাপায় নিহত বিশিষ্ট চিত্রশিল্পী ও চলচ্চিত্র নির্মাতা খালিদ মাহমুদ মিঠুর মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য এখন রাখা হয়েছে চারুকলায়। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সেলিয়া সুলতানা। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। সৌমিত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চারুকলা ইনস্টিটিউট, যেটি আসলে খালিদ মাহমুদ মিঠু একাধারে যিনি লেখক, একজন পরিচালক, চলচ্চিত্র পরিচালক এবং চিত্রশিল্পীও ছিলেন, তার যে শিক্ষা জীবনটি সম্পন্ন করেছেন যে ইনস্টিটিউট থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটে আজ সকালে তার মরদেহটি এনে রাখা হয়েছে। সকালে বলতে কিছুক্ষণ আগেই বেলা 11:30টার দিকে, এর আগে কিন্তু তার মরদেহটি রাখা হয়েছিল জাতীয় শহীদ মিনারে। সেখানে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য সেটি উন্মুক্ত করে দেওয়া হয় এবং সর্বসাধারণের মধ্যে শুধুমাত্র যে সাধারণ মানুষ বা আত্মীয় স্বজনের ছিলেন তা কিন্তু নয়, বিভিন্ন চলচ্চিত্র সংগঠন এবং বিভিন্ন লেখক সংগঠন এবং তার যে বন্ধু বান্ধব, তারাও কিন্তু শহীদ মিনারে গিয়ে তার প্রতি শেষ শ্রদ্ধাটি জানান এবং বেলা 10:30টায় সেটি শুরু হয়ে বেলা 11:30টার দিকে সম্পন্ন হয় এবং 11:30টার পর এখানে তার চারুকলা ইনস্টিটিউটে তাকে নিয়ে আসা হয়। এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে তার শিক্ষা জীবনের, স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষা জীবনের বন্ধু বান্ধব যারা আসছেন তারা বেশ আবেগ আপ্লুত এবং তারা কিন্তু সবার সাথে সবাই সমবেদনাটি ভাগাভাগি করে নিচ্ছেন। এবং তার যে স্ত্রী রয়েছেন কনক চাপা চাকমা, তিনিও কিন্তু একজন চিত্রশিল্পী, তার সাথেও আমরা কথা বলেছি। তিনি বলেছেন খালিদ মাহমুদ মিঠু তৃতীয় যে চলচ্চিত্রটির চিন্তা করেছিলেন, সে চলচ্চিত্রটি তার ছেলেই পড়াশোনা শেষ করে সেটি পরিচালনা করবেন বলে জানিয়েছেন। এবং তিনি এখন যেহেতু খালিদ মাহমুদ মিঠু বেঁচে নেই, সেক্ষেত্রে তিনি হয়তো তার ছেলেমেয়ের বাবা মায়ের দায়িত্বটি পালন করবেন। সাথে খালিদ মাহমুদ মিঠুর যে সতীর্থরা রয়েছেন তারা বিভিন্ন অঙ্গনে, তার কর্মজীবনে, তারাও কিন্তু বলেছেন যে খালিদ মাহমুদ মিঠু যেসব স্বপ্ন দেখেছেন সে স্বপ্ন কিন্তু তারা পূর্ণ করতে সব ধরনের তারা কর্ম কাজ হাতে নেবেন। একটি বিষয় আপনাদেরকে যদি জানিয়ে রাখি, গত 7 তারিখে ধানমন্ডির 4 নম্বর রোডে বাড়িতে ফেরার পথে তিনি গাছের চাপায় মারা যান। তিনি রিকশায় ছিলেন এবং গাছটি পড়ে তিনি মারা যান। এবং তখন কিন্তু সাধারণ মানুষ বলেছিলেন, যেহেতু 2 দিন আগে বা তার আগের দিনই ঢাকা পুরো রাজধানীতেই আসলে বৃষ্টি হয়েছিল এবং ঝড় হয়েছিল, সেক্ষেত্রে আসলে যে নিরাপত্তার ব্যবস্থায় যারা থাকার কথা তারা কিন্তু এই দায়িত্ব পালন করেননি। সহকর্মী সেলিয়া সুলতানা জানাচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে প্রয়াত চিত্রশিল্পী ও নির্মাতা খালিদ মাহমুদ মিঠুকে তার সেই প্রিয় প্রাঙ্গণে রাখা হয়েছে এখন সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য। নতুন কিছু প্রকল্প সহ কৌশলগত পরিবহন পরিকল্পনা এসটিপির সংশোধনী প্রস্তাব জমা দিয়েছে জাইকা, যাতে নতুন 5টি এমআরটি ও 2টি বিআরটি লাইন এবং ঢাকার আশপাশের জেলাগুলোকে সংযুক্ত করে 3টি বৃত্তাকার সড়ক নির্মাণের সুপারিশ করা হয়েছে। 2035 সালের মধ্যে এই প্রকল্পগুলোর বাস্তবায়নে প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে প্রায় 2 লাখ কোটি টাকা। এসটিপি মন্ত্রিসভায় অনুমোদিত হয় 2009 সালে। গত 6 বছরে 2-1টি উন্নয়ন প্রকল্প ছাড়া একরকম অকার্যকরী ছিল এসটিপির বাস্তবায়ন। নির্মাণাধীন মেট্রো 6 সহ আরও 4টি মেট্রো রেল নির্মাণের সুপারিশ আছে জাইকার সংশোধনী প্রস্তাবে। রয়েছে ঢাকার আশপাশের জেলাগুলোকে সংযুক্ত করে 2টি বিআরটি লাইন ও 3টি রিং রোড নির্মাণের প্রস্তাবও। মন্ত্রিসভায় অনুমোদনের অপেক্ষায় রয়েছে প্রায় 2 লক্ষ কোটি টাকা বাজেটের এই প্রকল্পগুলো। রিভিশন ড্রাফট ফাইনাল অলরেডি হয়ে গেছে। আমরা মন্ত্রিপরিষদের প্রেজেন্টেশনের জন্য এক্সিকিউটিভ সামারি রেডি করছি। করার পরে ঢাকা শহরের জন্য প্রায়োরিটি বেসিসে যানজট নিরসনের লক্ষ্যে প্রাইম ভূমিকা পালন করব। আশা করি ওটা এপ্রিলের মধ্যেই আমরা ফাইনাল মানে অনুমোদন পাবো আর কি। প্রস্তাবিত আরএসটিপির প্রকল্পগুলো বাস্তবায়নের সময়সীমা ধরা হয়েছে 2035 সাল। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীর বর্তমান যানজট এবং জনসংখ্যা বিবেচনায় নতুন নতুন পরিকল্পনা নয়, এসটিপিতে বিদ্যমান প্রকল্পগুলোর কাজ দ্রুত শুরু করা উচিত। 2035 সালে 5টা মেট্রো এবং 2টা বিআরটি করবে। তো 2035 পর্যন্ত আমি কি করব?
আমার মাস ট্রানজিটের অবস্থা কি হবে? লোক সংখ্যা তো 2035-এ বেড়ে আপনার প্রায় 3 কোটির কাছাকাছি চলে যাবে। অনুমোদিত প্রজেক্ট এসটিপিকে কেন্দ্র করে কাজ শুরু হয়েছে। কোনো প্রজেক্টকে বাদ না দিয়া এই প্রজেক্টগুলোকে কিভাবে আরো ডেভেলপ করা যায় সেদিকে আগে যাওয়ার জন্য আমি বলবো। নতুন নতুন স্টাডির আর প্রয়োজন নাই। 2025 সালের মধ্যে এই পরিকল্পনার অধীনে মেট্রো 1 ও মেট্রো 5-এর কাজ শুরু করা যাবে বলে জানিয়েছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ। শেখ জায়েদ, সময় সংবাদ, ঢাকা। দেশের পাবলিক পরীক্ষাগুলোতে প্রতি বছর পাল্লা দিয়ে A+-এর সংখ্যা বাড়লেও বাড়েনি শিক্ষার মান, এমন অভিমত শিক্ষাবিদদের। বরং অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যাশার চাপে বাধাগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীদের স্বাভাবিক মেধা বিকাশের পথ। শিক্ষাবিদরা বলছেন, শিক্ষা ব্যবস্থা জ্ঞান ভিত্তিক না হয়ে A+ পাওয়ার অসুস্থ প্রতিযোগিতা হচ্ছে। বিস্তারিত শরীফুল ইসলামের রিপোর্টে। আন্তর্জাতিক মানের সাথে তাল মেলাতে 2001 সালে দেশে প্রথম জিপিএ ভিত্তিতে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ শুরু হয়। প্রথমবার A+ পায় মাত্র 76 জন ছাত্র। পরে বাড়তে বাড়তে এক পর্যায়ে উত্তরপত্র মূল্যায়ন ও A+-এর সংখ্যা এমন দাঁড়ায় যাতে বিশেষজ্ঞরা অস্বাভাবিক হিসেবে উল্লেখ করতে থাকেন। A+ পেতে অভিভাবকরা স্কুলের পাশাপাশি সন্তানদের নিয়ে দৌড়াচ্ছেন শিক্ষক ও কোচিং সেন্টারগুলোতে। A+কে ঘিরে এই অসুস্থ প্রতিযোগিতার প্রভাব পড়ছে ছাত্রছাত্রী ও অভিভাবকদের উপর। চাপ তো অনেক দেয় যে তোমার A+ পাইতে হবে। A+ না পাইলে মানুষের মুখে অনেকটা কথা শুনতে হয়, তারপর নিজের কাছেও খারাপ লাগে। জিপিএ 5 নির্যাতন শুরু হয়েছে, আর এখন দেখা যাচ্ছে যে সৃজনশীল শিক্ষা ব্যবস্থা আসার ফলে সবাই জিপিএ 5 পায়। স্কুলের সুনামের জন্য আমার বাচ্চাকে আমি বলবো যে A+ পাওয়ার কথা। গার্জিয়ানরা বাধ্য হচ্ছে যে বাচ্চাদের A+ পেতে হবে। পড়ালেখার মান বাড়েনি, অবশ্যই রেজাল্টের মান বেড়ে গেছে। এসএসসিতে জিপিএ 5-এর সংখ্যা বাড়ার সাথে সাথে সমাপনী ও জেএসসি পরীক্ষায়ও বাড়ছে A+-এর সংখ্যা। এসএসসিতে 2001 সালে A+ পেয়েছে মাত্র 76 জন শিক্ষার্থী। 10 বছর পর 2011 সালে 820 গুণ বেড়ে দাঁড়ায় 62,288 জন। আর 2014 সালে সর্বোচ্চ A+ 1,42,276 জন। দেশের শিক্ষা ব্যবস্থা পরীক্ষা কেন্দ্রিক হওয়ায় A+-এর সংখ্যা বাড়ছে। তাই পাবলিক পরীক্ষা কমানো সহ শিক্ষা খাতে বাজেট বাড়ানোর পরামর্শ এই শিক্ষাবিদের। অনেকেই দেখেছি ইংরেজিতে A+ পেয়েছে, অনেকে গোল্ডেন জিপি নাকি একটা আছে ওটা পেয়ে এসছে, কিন্তু 10টা বাক্য ইংরেজিতে লিখতে পারে না। তারা প্রমাণ করে যে তারা খুব ভালো ছাত্র, তাহলে আমি সেটা একমত হতে পারি না। আমার মনে হয় একটা অতি মূল্যায়ন চলছে কোথাও। পরীক্ষার ফলাফলের উপর নির্ভর না করে তারা কতখানি জ্ঞান পেল সেটা একটা পরিমাপের বিষয় আমরা যদি তৈরি করে ফেলতে পারি তাহলে সেটাই তো যথেষ্ট। শুধু A+ নয়, সন্তানের মেধা অনুযায়ী সুনাগরিক হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখবে, এমনটাই আশা শিক্ষাবিদদের। শরীফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, পরিকল্পনার 6 বছর পরও আলোর মুখ দেখেনি গাজীপুরের ধীরাস্ট্রমাইসেরি, নির্মাণ হলে কমবে পণ্য পরিবহন খরচ। এবং সুন্দরবনে থামছে না হরিণ শিকার, হুমকিতে জীববৈচিত্র্য, অপরাধীদের গ্রেফতার না করার পেছনে প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করলেন সংশ্লিষ্টরা। বন্দরনগরী চট্টগ্রামে গণশৌচাগারগুলো অনেকটা ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিটি শৌচাগারই স্যাঁতস্যাঁতে নোংরা পরিবেশ, দুর্গন্ধের পাশাপাশি পানি না থাকা এবং ভাঙাচোরা দরজা সহ নানা সমস্যায় জর্জরিত। তারপরও সাধারণ মানুষ বাধ্য হচ্ছেন এসব শৌচাগার ব্যবহার করতে। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট এর চট্টগ্রামের উপর চালানো জরিপ থেকে জানা যায়, অপরিষ্কার এবং শিশু ও মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা না থাকা ও নিরাপত্তাহীনতার কারণে 57% লোক গণশৌচাগার ব্যবহার করেন না। এক্ষেত্রে নগরীর বেশিরভাগ শৌচাগারের অবস্থা অত্যন্ত নাজুক। স্যাঁতস্যাঁতে নোংরা পরিবেশ, দুর্গন্ধযুক্ত টয়লেট, দরজা ভাঙা, পানি না থাকা সহ নানা সমস্যায় জর্জরিত সিটি কর্পোরেশন নিয়ন্ত্রণাধীন গণশৌচাগারগুলো। পানির সমস্যা হয়, তারপর আপনার এই বাথরুমের ঠিকমতো পরিষ্কার নেই, টয়লেটের মধ্যে পাইপ নেই, টাকা তো 5 টাকা দিয়ে একদম পরিবেশও ঠিক নেই, দরজা নাই, হুক নাই। আমি বাইরে তো অল্প পানি আনি, ইন্দিরা হনবত মানুষের কষ্ট করে ব্যবহার করে। 60 লাখ লোকের এই নগরীতে 41টি ওয়ার্ডের মধ্যে সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন শৌচাগার রয়েছে 43টি, কিন্তু নারীদের জন্য কোনো আলাদা শৌচাগার নেই। আমাদের যেহেতু চট্টগ্রাম শহরে কোথাও নারীদের গণশৌচাগার নেই, নারীরা বিভিন্ন সমস্যায় পড়তেছে। নারীরা বিশেষ করে তার কিডনি ফেল হচ্ছে, তার ইউরিন ইনফেকশন হচ্ছে এবং নানা রকমের মানে রোগ আক্রান্ত হচ্ছে, নারীদের কর্মক্ষমতা হারাচ্ছে। অবশ্য সিটি কর্পোরেশনের শৌচাগারগুলো দুরবস্থার কথা স্বীকার করলেন মেয়র। সবগুলোকে আমি পরিকল্পিতভাবে যেখানে নতুনভাবে স্থাপন করতে হলে স্থাপন করব, আর যেগুলো যদি অপসারণ করতে হয় অপসারণ করবো, এবং নিয়মিত যাতে
এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় সে যত ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত, লোকবল নিয়োগ করা উচিত, সেভাবে আমি কিন্তু বাস্তবায়ন করব। নগরীর গণশৌচাগারগুলো সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন হলেও সবগুলো শৌচাগার ইজারার মাধ্যমে পরিচালিত হয়। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। রেলপথে কন্টেইনার পরিবহনের জন্য 1987 সালের পর নতুন কোনো আইসিডি প্রতিষ্ঠিত হয়নি দেশে। 2010 সালে রেলওয়ের মাস্টার প্ল্যানে গাজীপুরের ধীরাশ্রমে একটি আইসিডি নির্মাণের পরিকল্পনা থাকলেও 6 বছরেও তা আলোর মুখ দেখেনি। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মতে ঢাকার বাইরের শিল্পাঞ্চলগুলোর জন্য গাজীপুরে প্রস্তাবিত আইসিডি নির্মিত হলে পণ্য পরিবহনের খরচ অনেকাংশে কমে আসবে। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। সারা বিশ্বে 50 ভাগ কন্টেইনার রেলপথে পরিবহন হলেও বাংলাদেশে হয় মাত্র 3 ভাগ। ঢাকা শহরে দিনের বেলায় ট্রাক প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় শহরের কেন্দ্রস্থলের কমলাপুরে অবস্থিত রেলভিত্তিক একমাত্র আইসিডি ব্যবহারে নানা সমস্যায় পড়তে হয় আমদানি রপ্তানিকারকদের। চট্টগ্রাম বন্দরের কর্মকর্তাদের মতে ঢাকা চট্টগ্রাম রেল লাইন ডাবল হওয়ায় গাজীপুরের ধীরাশ্রমে একটি ডেডিকেটেড আইসিডি নির্মাণ জরুরি। এতে চট্টগ্রাম বন্দরের ক্রমবর্ধমান কন্টেইনারের চাপ সামলানো সহজ হবে। কন্টেইনার জট হয় না, এটি আমরা ম্যানেজমেন্টে ইমপ্রুভ করেছি, কিন্তু এটির একটা সীমা আছে। এই কারণে ধীরাশ্রমে এটি আইসিডি প্রয়োজন, সেটি আসলে এবং অন্য জায়গায় যোগাযোগ স্থাপনের জন্য খুবই চমৎকার জায়গা। ডেডিকেটেড রেলওয়ে সার্ভিসগুলো ডেভেলপ করে যে কন্টেইনার, তা আমার মনে হয় 10-15-20% কন্টেইনার আমার রেলওয়েতে পরিবহন করা সম্ভব হবে। এক্ষেত্রে পরিবহন ব্যয় কমানো ও পণ্যের নিরাপত্তার খাতিরে ধীরাশ্রমে প্রস্তাবিত আইসিডিটি দ্রুত নির্মাণের দাবি ব্যবসায়ীদের। আইসিডি কমলাপুরকে গুটিয়ে ওখানে নেওয়াটাই আমি মনে করি বাঞ্ছনীয়। ঢাকা চট্টগ্রাম বাইরোডে মালামাল আনা নেওয়ার ক্ষেত্রে পয়সাও সেফ হবে। বেশ কতগুলি জায়গায় এই মালামাল খোয়া যাচ্ছে বা ওখানে ট্রাক থামিয়ে মালামাল গায়েব করে দেওয়া হচ্ছে। তো এটা যদি চালু হয় তাহলে এটা অনেকটাই আমরা মনে করি উপকৃত হব। তবে রেলমন্ত্রী জানান, এই প্রকল্প বাস্তবায়নে ইতিমধ্যে পরামর্শক নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। নির্বাচিত প্রতিষ্ঠানের সাথে চুক্তিপত্র স্বাক্ষরের পরই পরবর্তী কার্যক্রম শুরু হবে। আমরা অনেক দূরে এগিয়ে গিয়েছি, আশা করি এটা বাস্তবায়িত হবে অতি তাড়াতাড়ি। ইতিমধ্যে ট্রানজাকশন রাখবের নিয়োগের জন্য আহ্বানকৃত RFP এর কারিগরিও আর্থিক মূল্যায়ন সম্পন্ন হয়েছে। আশা করা যাচ্ছে আগামী মাসে এই চুক্তিপত্র স্বাক্ষর হবে। যেহেতু প্রকল্পটি লাভজনক, তাই বেসরকারি উদ্যোক্তাদের কাছ থেকে যথেষ্ট সাড়া পাওয়া যাবে। গাজীপুর আইসিডি বছরে 3 লাখ টুয়ার্স কন্টেইনার হ্যান্ডলিং করবে। প্রকল্পটি বাস্তবায়নে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে $30 কোটি। হাজারে শিউলি, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, 1 বছরের ব্যবধানে ইন্দোনেশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দ্বিতীয় পূর্ণ সূর্যগ্রহণ। বাংলাদেশ ও ভারত থেকেও দেখা গেছে আংশিক। সুন্দরবন ও আশপাশের এলাকায় থামছে না হরিণ শিকার। হরিণ শিকার করে মাংস ও চামড়া পাচার করছে একটি চক্র। এমন অপতৎপরতায় হুমকিতে পড়েছে জীববৈচিত্র্য। প্রশাসনের দুর্বলতাকে দুষছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাচ্ছেন এম এ আজিম, ক্যামেরায় ছিলেন SM সিফাত। সুন্দরবনের অন্যতম সৌন্দর্য মায়াবী চিত্রা হরিণ, কিন্তু অর্থলোভী কিছু অসাধু চক্রের অপতৎপরতা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে এ সৌন্দর্যকে। বছর বছর আশঙ্কাজনকভাবে কমছে সুন্দরবন ও আশপাশের হরিণ সংখ্যা। গত 1 বছর ধরে বরগুনার পাথরঘাটায় 5 থেকে 6টি চক্র সুন্দরবনের বিভিন্ন এলাকা থেকে হরিণ শিকার করছে। চরদোয়ানি এলাকায় বিক্রি হচ্ছে হরিণের মাংস। কিছুদিন পরপর এই এলাকা থেকে জব্দ হচ্ছে জীবিত হরিণ, এর মাংস ও চামড়া। তবে প্রশাসনের সংশ্লিষ্টতার কারণে শিকারীরা গ্রেপ্তার হচ্ছে না বলে দাবি সচেতন মহলের। এই শিকারীদেরকে গ্রেপ্তার করা, আটক করা আসলে প্রশাসনের ব্যর্থতা মনে করি। আর প্রশাসনে ইচ্ছা করলে এদেরকে ধরতে পারে, এদেরকে সাজা দিতে পারে। যারা শিকারী তাদের সঙ্গে তো আইন শৃঙ্খলা বাহিনীর একটা গোপন আতাত আছে, তার মাধ্যমেই এই কাজটা হয়। মাঝে মাঝে হরিণ উদ্ধার করা দরকার, এই উদ্ধার করে দেখায়। অবশ্য পুলিশ বলছে বনে শিকারীদের অবস্থান না জানায় পাচারকারীদের ধরা গেলেও তাদের আটক করা যাচ্ছে না। পাচারকারীরা হয়তো একটা গ্রুপের সাথে কন্ট্যাক্ট করে হরিণের চামড়া, তারা হরিণ মেরার পর হরিণের চামড়াটা নিয়ে যায়। পাচারকারীদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়, তখন তারা আর তাদের কোনো ক্লু দিতে পারে না। তবে আমরা ওই ব্যাপারটি নিয়ে কাজ করছি এবং একই সাথে কোস্টগার্ডও কাজ করছে। এই জয়েন্ট অপারেশনের মধ্য দিয়ে আমরা হয়তোবা আরো ভালো কিছু করতে পারবো। গত 7 মাসে র্যাব, পুলিশ, কোস্টগার্ড উপজেলার বিভিন্ন এলাকা থেকে 7টি হরিণের চামড়া ও 439 কেজি হরিণের মাংস উদ্ধার করেছে।
কিন্তু শিকারীরা রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। চট্টগ্রামের বায়াজিদে গৃহবধূ পারভিন আক্তারকে হত্যার ঘটনায় জড়িত 4 জনকে চিহ্নিত করেছে পুলিশ। সিসিটিভির ফুটেজের মাধ্যমে চিহ্নিত করার পর মামুন নামে সন্দেহভাজন একজনকে আটকও করা হয়। সম্পত্তি আত্মসাতের জন্য পরিকল্পিতভাবে ডাকাতির ঘটনা সাজিয়ে গৃহবধূ পারভিনকে হত্যা করা হয়েছে বলে প্রথম থেকেই ধারণা করে আসছে পুলিশ। বাড়িতে থাকা 2টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে সে সন্দেহ আরও প্রবল হওয়ায় আটক করা হয় পারভিনের ভাসুরের ছেলে মামুনকে। শনিবার রাত 10টার দিকে নগরীর বায়াজিদ এলাকার বাসায় তাকে হত্যা করা হয়েছিল এবং এরপরই হত্যাকারীরা ওই বাসা থেকে চলে যায়। হত্যাকারীরা বাসা থেকে বের হওয়ার কয়েক মিনিট পর মামুনও রহস্যজনকভাবে বাসা থেকে বের হয়, যার প্রমাণ পাওয়া যায় সিসিটিভির ফুটেজে। এদিকে আটকের পর মামুনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ওই সময় যে সন্দেহজনকভাবে যারা প্রবেশ করছে এবং বাইরে হয়েছে তার 4 জনকে আমরা এনে জিজ্ঞাসাবাদ করেছি। জিজ্ঞাসাবাদ শেষে যে তার ভাসুরের ছেলে মামুনের কথাবার্তা সন্দেহজনক এবং আমরা এখন পর্যন্ত আমাদের কাছে ধারণা যে সে এই ঘটনার পরিকল্পনাকারী। এই হিসাবে তাকে আমরা এই মামলায় গ্রেপ্তার করে বাকিদের গ্রেপ্তার এবং তথ্য সংগ্রহের জন্য পুলিশ রিমান্ডের আবেদন সহকারে আদালতে পাঠিয়েছে। জমে উঠেছে বরিশাল অঞ্চলের ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণা। প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ভোটাররা বলছেন সঠিক প্রার্থীকেই বেছে নেবেন তারা। নির্বাচন সুষ্ঠু করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা। আমিনুল ইসলামের তোলা ছবিতে ফিরদাউস সোহাগের রিপোর্ট। বরিশাল অঞ্চলের গ্রামগুলোতে এখন উৎসবের আমেজ। কদিন পরই ইউনিয়ন পরিষদ নির্বাচন, তাই দিন নেই রাত নেই, এমনকি নামা খাওয়াও যেন বন্ধ হয়ে গেছে প্রার্থীদের। তারা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। চলছে ভোটারদের মন জয়ের সব প্রচেষ্টা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আমি যদি নির্বাচিত হইতে পারি, এই এলাকার রাস্তাঘাট, পোল সহ মাদকমুক্ত এলাকা গঠন করব। আমাদের এলাকায় বিশেষ করে নদী ভাঙ্গন, এই নদী ভাঙ্গন সমস্যার সমাধান করব এবং ঠিকঠাক মতো যদি নির্বাচন হয় ইনশাআল্লাহ আমি বিপুল ভোটে জয় হব। আমি নির্বাচিত হতে পারলে জনগণের আশা আকাঙ্ক্ষার স্ফুরণ ঘটাবো এবং দুর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ পরিচালনা করব। ভোটাররা বলছেন দল নয়, যোগ্য ব্যক্তিকেই ভোট দিবেন তারা। আমরা এমন এক ব্যক্তিকে ভোট দেবো, সে যে দলেরই হোক, যাকে আমরা সুখে দুঃখে পাবো তাকেই আমরা ইনশাল্লাহ ভোট দিয়ে নির্বাচিত করব। যে ভালো মানুষ, যে খেদমত করতে পারবে তাকে আমরা ভোট দেবো ইনশাল্লাহ। আমাদের এই ঘরগুলোতে কারেন্ট নাই, যারা আমাদের কারেন্ট দেবে তাদের ভোট দেব। আমাদের এইখানে একটা ব্রিজের দরকার, আমাদের একটা ব্রিজ হলে যে আমাদের ব্রিজটা করে দেবে তাকে আমরা ভোট দেব। আর নির্বাচন সুষ্ঠু করতে সব ব্যবস্থা নেওয়ার কথা জানালেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। ভোট কেন্দ্রগুলোতে পর্যাপ্ত পরিমাণ পুলিশ ও আনসার মোতায়েন থাকবে। স্ট্রাইকিং ফোর্স হিসাবে থাকবে র্যাব, স্থান বিশেষে কোস্টগার্ড এবং বিজিবি। আইন শৃঙ্খলা ভঙ্গকারী তাৎক্ষণিক বিচারের জন্য থাকবে ভ্রাম্যমাণ আদালত। ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে আমরা বদ্ধপরিকর। বরিশাল বিভাগে মোট ইউনিয়নের সংখ্যা 357টি। এর মধ্যে প্রথম ধাপে নির্বাচন হবে 271টি ইউনিয়নে। মোট ভোটার 41 লাখ। চেয়ারম্যান পদে প্রার্থী 1190 জন, সাধারণ সদস্য পদে 9455 জন এবং সংরক্ষিত আসনে 2757 জন। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। জনগণকে আয়কর প্রদানে উদ্বুদ্ধ করতে সাভারে অনুষ্ঠিত হয়ে গেল রাজস্ব সংলাপ 2016। গতকাল বিকেলে সাভার পৌরসভা মিলনায়তনে রাজস্ব বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় ব্যবসায়ীদের উপস্থিতিতে এই সংলাপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ নজিবুর রহমান। আরও উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের ঢাকা বিভাগীয় কমিশনার ও ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে জেলার আয়করদাতা ও তরুণ উদ্যোক্তাদের সঙ্গে রাজস্ব কর্মকর্তাদের কর সংক্রান্ত নানা বিষয়ে আলোচনা হয়। এ সময় আয়করের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বক্তৃতা দেন অতিথিবৃন্দ। পরে পৌর এলাকার সেরা করদাতাদের হাতে সনদ তুলে দেন প্রধান অতিথি। দেশের বাইরের খবর।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী বাছাই পর্বের রিপাবলিকান প্রাইমারিতে মিসিসিপি ও মিশিগানে জয় পেয়েছেন ট্রাম্প। এর মধ্য দিয়ে 14টি অঙ্গরাজ্যে দলের পক্ষ থেকে সর্বোচ্চ সমর্থন পেয়ে এগিয়ে এই ধনাঢ্য ব্যবসায়ী। মিসিসিপিতে দলীয় প্রাইমারিতে বিজয়ী হয়েছেন ডেমোক্র্যাট মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিন্টন। মিশিগানে জয় পেয়েছেন স্যান্ডার্স। আইডাহোতে প্রাইমারি ও হাওয়াই ককাসে মনোনয়ন প্রার্থী বাছাইয়ের দৌড়ে 30% সমর্থনে এগিয়ে ট্রাম্প। 27% ভোট পেয়েছেন আরেক রিপাবলিকান টেড ক্রুজ। এদিকে মিসিসিপিতে বিজয়ী ঘোষণার পরই ওহাইওর উদ্দেশ্যে রওনা দিয়েছেন হিলারি। পরবর্তীতে ফ্লোরিডা, ইলিনয়েস, মিজৌরি ও নর্থ ক্যারোলাইনায় দলীয় লড়াইয়ে অবতীর্ণ হতে যাচ্ছেন দুদলের সম্ভাব্য প্রার্থীরা। ইসরায়েলে এক ফিলিস্তিনির ছুরিকাঘাতে এক মার্কিন পর্যটক নিহত, অন্তত 10 জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম। আহতদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। পুলিশ জানিয়েছে মঙ্গলবার রাতে তেল আবিবের বন্দর এলাকা জাফায় এ হামলার ঘটনা ঘটে। 21 বছর বয়সী হামলাকারী পশ্চিম তীরের একটি শরণার্থী শিবিরের বাসিন্দা বলে নিশ্চিত করেছে ইসরায়েলি পুলিশ। প্রায় 20 মিনিট ধরে জাফার 3টি স্থানে হামলা চালায় সে। পরে পুলিশের গুলিতে নিহত হয় সে। মঙ্গলবার 2 দিনের ইসরায়েল সফরে তেল আবিব এসে পৌঁছান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে একই দিন জেরুজালেমে ইসরায়েলি পুলিশের ওপর গুলি চালালে আরেক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে পুলিশ। এছাড়া সকালে 50 বছর বয়সী এক ফিলিস্তিনি ইহুদির ওপর ছুরিকাঘাত করার চেষ্টা করলে পুলিশ তাকে গুলি করে হত্যা করে। এক বছরের ব্যবধানে আবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখল ইন্দোনেশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের লাখ লাখ মানুষ। বাংলাদেশ ও ভারত থেকেও আংশিক সূর্যগ্রহণ দেখা গেছে। বাংলাদেশ সময় ভোর 6:12 এই সূর্যগ্রহণ শুরু হয়ে 15 মিনিট পর্যন্ত দৃশ্যমান হয়। সূর্যগ্রহণের পুরো পরিক্রমাটি শেষ হবে হাওয়াইয়ের উত্তরাংশে স্থানীয় সময় 4:34 বছরের প্রথম সূর্যগ্রহণ দেখার জন্য মঙ্গলবার থেকেই ইন্দোনেশিয়ার দক্ষিণ সুমাত্রায় অবস্থিত পালেমব্যাং ও টেইনের দ্বীপে জড়ো হতে শুরু করেন দেশি বিদেশি হাজার হাজার কৌতূহলী মানুষ। গণমাধ্যমের খবরে বলা হয়, এই পালেমব্যাং থেকে বুধবার স্থানীয় সময়ে সকাল 6:19 সবচেয়ে পরিষ্কারভাবে দেখা যায় পূর্ণ সূর্যগ্রহণ। অসাধারণ অনুভূতি। আমি ভাগ্যবান এই বিরল দৃশ্য দেখতে পেয়েছি। সূর্যগ্রহণ দেখা গেছে থাইল্যান্ড থেকেও। আর এ উপলক্ষে পর্যটকদের আকর্ষণে বেশ আগে থেকেই হোটেল বুকিং ও ক্যাম্পিং সেবা চালু করে থাই সরকার। আংশিক সূর্যগ্রহণ দেখতে এবার কয়েক হাজার পর্যটকের সমাগম ঘটে দেশটিতে। খুবই সুন্দর দৃশ্য। সূর্য ঢেকে যাচ্ছে অন্ধকারে, একই সাথে ভয় লাগে আবার ভালোও লাগে। আংশিক সূর্যগ্রহণ দেখা গেছে চীন, জাপান, মালয়েশিয়া, কোরিয়া ও অস্ট্রেলিয়ার কিছু অংশ। অস্ট্রেলিয়ার স্থানীয় অধিবাসীদের বিশেষ চশমা পরে আকাশের দিকে তাকানোর জন্য সচেতনতামূলক প্রচারণা চালায় দেশটির গণমাধ্যম। হোক আংশিক, তবু সেখানেও দর্শকদের মধ্যে চাঞ্চল্য ছিল শতভাগ। আমরা শুধু সূর্যগ্রহণ দেখতেই এত দূর পাড়ি দিয়ে এখানে এসেছি। শ্বাসরুদ্ধকর দৃশ্য, খুব ভালো লাগছে। বাংলাদেশ ও ভারত থেকেও আংশিক সূর্যগ্রহণ দেখা গেছে। বাংলাদেশ সময় ভোর 6:12 এই সূর্যগ্রহণ শুরু হয়ে 15 মিনিট পর্যন্ত দৃশ্যমান হয়। এ সময় চাঁদের ছায়া ঢেকে দেয় সূর্যকে। সূর্যগ্রহণের পর আংটির মতো সূর্যের যে অংশ দেখা যায় তাকে বলা হয় আমরা বা ছায়া। নাসার গবেষকরা জানিয়েছেন, এবারের সূর্যগ্রহণের সময় সূর্যকণা ও অন্যান্য উপাদানগুলো নিয়ে বিশেষ গবেষণার পরিকল্পনা করছেন তারা। আর আবহাওয়াবিদরা জানান, গত বছরের তুলনায় এবছর গ্রহণের সময় আকাশ পরিষ্কার থাকায় এর স্পষ্ট চিত্রটি দেখতে পেরেছে আগ্রহীরা। এবছর খুবই স্পষ্টভাবে সূর্যগ্রহণ দেখতে পেরেছে পর্যটকরা। শীতের শেষ ভাগে ঠিক এই সময়টাতে গত বছর আরেকটি গ্রহণ হয়েছিল, কিন্তু আবহাওয়া খারাপ থাকায় সঠিক মুহূর্তটুকুই উপভোগ করা যায়নি। এবার সবকিছু ক্রিস্টাল ক্লিয়ার। গত বছর 20 মার্চ একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ উপভোগ করে যুক্তরাজ্য ও উত্তর ইউরোপের কয়েক লাখ মানুষ। পরবর্তী পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে 2017 সালের 21 আগস্ট। সঞ্জিতা ইসলাম, সময় সংবাদ। খেলার খবর। বিশ্বকাপ টি20। ভারতের ধর্মশালায় আজ বাংলাদেশ সময় বিকেল 3:30 নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে টাইগাররা। কন্ডিশন চ্যালেঞ্জিং হলেও এশিয়া কাপের ধারাবাহিক পারফরম্যান্স আত্মবিশ্বাস যোগাবে বলে মন্তব্য করেছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সেই সঙ্গে দলের অভিজ্ঞ খেলোয়াড়রা ফর্মে ফিরলে ভালো কিছু সম্ভব বলেও মনে করেন ম্যাশ। বাংলাদেশকে ফেভারিট মানলেও অঘটনের স্বপ্ন দেখছেন ডাচ অধিনায়ক পিটার বোরেন। মিজানুর রহমান মিন্টুর ক্যামেরায় ধর্মশালা থেকে বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ।
নিরাপত্তা ইস্যু এতটা স্পর্শকাতর হয়ে পড়েছে যে বাংলাদেশের ক্রিকেটারদেরও ধর্মশালায় অনুশীলনের সময় কাঠ ঝুলিয়ে প্রবেশ করতে হয়েছে। নিরাপত্তার পর সবচেয়ে আলোচনায় এখানকার বৈচিত্র্যময় কন্ডিশন, কখনো গরম কখনো বা শীত, কিংবা আকাশে সূর্য থাকলেও কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই শিলাবৃষ্টির রসিকতা। আবহাওয়ার এমন ভিন্ন চরিত্রটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। দিনে দেখছি যে বেশ গরম লাগছে, বাট সন্ধ্যার আগে আগে প্রচন্ড ঠান্ডা, যেটা বললে আমাদের 2টা ম্যাচও আসছে রাত্রে, যদিও আমরা ওইটা নিয়ে এখনই ভাবছি না। আমরা একটু রানিংও করেছি মাঠে, একটু ব্রিদিং একটু প্রবলেম হয়। সো এই জিনিসগুলো আসলে একটু সময় পেলে অবশ্যই ভালো হতো। কেমন হবে বাংলাদেশের একাদশ? বাতাসে গুঞ্জন, মুস্তাফিজ ফিট না হওয়ায় খেলতে পারবেন না। আবু হায়দার রনির জায়গায় দেখা যেতে পারে স্পিনার আরাফাত সানিকে, অর্থাৎ 3 পেসার, 1 বিশেষজ্ঞ স্পিনার ও 7 জন ব্যাটসম্যান হাতুরু সিং এর ওরা 11 জন। তবে প্রস্তুতি মঞ্চে সাকিব ও মুশফিক নেটে দীর্ঘ সময় ব্যাটিং করেছেন, কারণ তাদের রানে ফেরাটা বড্ড জরুরি। আর তারা ফর্মে ফিরলে তো ডাচ দুর্গ চূর্ণ করবে টাইগাররা নিমিষেই। ওরা যদি ওদের বেস্ট ফর্মে থাকে, আমাদের টিম আনপ্লেয়েবল টিম হয়ে যাবে। সো বাট এটাই নিয়ম, খেলার নিয়ম আমি জানি, এবং আমার বিশ্বাস যে ওরা রাইট টাইমে যেটা দরকার সেটা করতে পারবে। আমি এত চিন্তিত না আসলে। অন্যদিকে আইসিসির সহযোগী দেশ নেদারল্যান্ডস 2012 সালে বাংলাদেশকে এই ফরম্যাটে একবার হারিয়েছিল। সেই স্মৃতি তাদের মধুর প্রেরণা। তাদের টি-20 ফেরিওয়ালা 10 ডেস্কাটে দলে নেই, তারপরেও অদম্য বাংলাদেশকে ফেভারিট মেনে দিবা স্বপ্নে বিভোর ডাচরা। আমাদের গ্রুপে বাংলাদেশই ফেভারিট। তারা দুর্দান্ত দল। ব্যাটিং এর পাশাপাশি বোলিংয়েও তাসকিন, আলামিন, সাকিবরা ম্যাচ জেতানোর সামর্থ্য রাখে। তবে আমরাও আত্মবিশ্বাসী, বাংলাদেশকে আটকানোর ক্ষমতা আমাদের আছে। এ পর্যন্ত দু দলের দুবারের সাক্ষাতে সমান 1টি করে জয়। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের যে অবস্থান, তাতে করে বাছাই পর্বের 3 ম্যাচ মূল পর্বের আগে বাড়তি পাওনা বলা যেতেই পারে। তবে নেদারল্যান্ডসের বিপক্ষে টাইগারদের শুরুটা করতে হবে ফেভারিটদের মতো, নইলে পচা শামুকে পা কাটলে কিন্তু সুপার 10-এ খেলার বাসনাটা ফিকে হয়ে যাবে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ধর্মশালা, ভারত। টি-20 বিশ্ব আসরের খবর জানাতে হিমাচল প্রদেশের ধর্মশালা থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছেন সহকর্মী হুমায়ুন কবির রোজ। চলে যাচ্ছি তার কাছে। রোজ, ধন্যবাদ সৌমিত্র শুভ্র। যেমনটি আপনি বলছিলেন, আপনাকে যদি একটা বিষয় জানিয়ে রাখি, এখানে বাংলাদেশের ম্যাচের কথা বলার আগে একটা বিষয় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। গত বেশ কিছুদিন হলো আপনি যেটা জানেন যে ভারত পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে এখানে নিরাপত্তা ইস্যু নিয়ে যেমন বিতর্ক উঠেছে, সেটার ব্যাপারটা কিন্তু দিনে দিনে আরও বিতর্কিত হয়ে উঠছে এবং আরও নিরাপত্তা ইস্যুটা বেশি জোরদার করা হয়েছে। আমি যদি বলি, এই স্টেডিয়াম এলাকায় আমাদের গণমাধ্যম কর্মীদের এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এখানে 3 নম্বর একটা গেট নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এই সীমানার বাইরে আমরা কোথাও যেতে পারবো না, এবং কিছু কিছু জায়গা আমাদের স্পেসিফিকভাবে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যে এখানে আমরা যেতে পারবো, এই অবস্থায় থাকতে পারবো। খুব কড়াকড়ি, এর আগেও আমরা বিভিন্ন জায়গায় সংবাদ সংগ্রহ করেছি, কিন্তু এইরকম কড়াকড়ি অবস্থায় এইরকম নিরাপত্তার ব্যাপারটা কখনো উঠে আসেনি। তো যাই হোক, বাংলাদেশ তাদের টি-20 ওয়ার্ল্ড কাপে আজকে প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে। স্থানীয় সময় আপনার 3টার সময় খেলা হবে। আমরা যতটুকু জানতে পেরেছি, বাংলাদেশ কিছুক্ষণ আগে হোটেল প্যাভিলিয়নে তাদের মিটিং শেষ করেছে। মিটিং শেষ করে আধা ঘন্টা পর স্টেডিয়ামের দিকে রওনা দিবে। তো যেটা গুরুত্বপূর্ণ, এই গ্রুপে 3টা ম্যাচ হবে বাংলাদেশের, যে 3টা ম্যাচে কিন্তু 3টাতেই জিততে হবে। তারপরে কিন্তু সুপার 10 যেটা বলা হচ্ছে সেটা পরে নিশ্চিত হওয়ার। যদি একটা ম্যাচে বাংলাদেশ হেরে যায়, সেক্ষেত্রে কিন্তু অনেক সমীকরণ বা স্বপ্নটা বাংলাদেশের ফিকে হয়ে যাবে। আর একাদশের কথা যদি আপনাকে বলি সৌমিত্র, সেক্ষেত্রে হচ্ছে যে বাচ্চা যেটা গুঞ্জন আমরা শুনতে পাচ্ছি যে ফাইনালে বাংলাদেশ যে একাদশটা নামিয়েছিল, সেই একাদশের থেকে 2-1টা পরিবর্তন আসবে। বলা যেতে পারে আজকের ম্যাচে মুস্তাফিজ খেলবে না, নাসির খেলবেন। 3 জন পেসার খেলানো হবে, তাসকিন আহমেদ, আলামিন এবং মাশরাফি পেস বোলিং অ্যাটাকে নেতৃত্ব দিবেন। সেক্ষেত্রে হয়তো স্পিনার, একজন বিশেষজ্ঞ স্পিনার আরাফাত সানিকে দেখা যেতে পারে। আর উইকেট সম্পর্কে যদি আপনাকে বলি সৌমিত্র, এখানকার উইকেট পুরো ফ্ল্যাট উইকেট, ব্যাটিং সহায়ক উইকেট। এর আগে একটা মাত্র টি-20 হয়েছিল স্বাগতিক ভারত এবং দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচে কিন্তু দক্ষিণ আফ্রিকা 200 অধিক রান করার পরও হেরে গিয়েছিল। সবকিছু মিলে এই উইকেটে অনেক রান আছে। 7 জন এবং 4 জন বোলার থাকবে, সেখানে একজন স্পিনার ও 3 জন পেসার থাকবে। সবকিছু মিলে টসটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। যদি বাংলাদেশ টসে জিতে উইকেটের হিসেবে ব্যাটিং নেওয়াটাই ভালো হবে বলে মনে হচ্ছে। সৌমিত্র, এই ছিল আমার কাছে সর্বশেষ।
ধন্যবাদ রোজ। দর্শক, ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী হুমায়ুন কবির রোজ। জানাচ্ছিলেন আজকের ম্যাচের নানা খবরাখবর, নানা তথ্য এবং সমীকরণ জানাচ্ছিলেন তিনি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কক্সবাজারে নাজিরাটেক সমুদ্র পয়েন্টে বেসরকারি কার্গো বিমান বিধ্বস্ত, পাইলট নিহত, 2 জন নিখোঁজ। রাজধানীর যানজট নিরসনে নতুন নতুন প্রকল্পের প্রস্তাব জাইকার। গবেষণা নয়, বিদ্যমান প্রকল্পগুলোর কাজ দ্রুত শুরু করার তাগিদ যোগাযোগ বিশেষজ্ঞদের। পাবলিক পরীক্ষায় এ+এর সংখ্যা বাড়লেও বাড়েনি শিক্ষার মান, বলছেন শিক্ষাবিদরা। প্রত্যাশার চাপে ব্যাহত হচ্ছে স্বাভাবিক মেধা বিকাশ। কেন্দ্রীয় শহীদ মিনারে চিত্রশিল্পী ও নির্মাতা খালিদ মাহমুদ মিঠুর মরদেহে সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা। গাছ চাপায় অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে ক্ষোভ। এবং নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে টাইগারদের ওয়ার্ল্ড টি-20 মিশন। কন্ডিশন চ্যালেঞ্জিং হলেও অভিজ্ঞদের জ্বলে ওঠার অপেক্ষায় মাশরাফি। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক রবিও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন, স্ট্যাটাস SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।